ওয়েলকাম টু স্টোরিজ পডকাস্ট। স্টোরিজ জেফ্রি এপস্টাইনের নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? ক্ষমতা, অর্থ আর ভয়ঙ্কর অপরাধের এক জটপাকানো কাহিনী। কিন্তু ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে যা ঘটেছিল তা ছিল আরও অনেক বড় কিছু। লক্ষ লক্ষ গোপন নথি হঠাৎ করে জনসম্মুখে চলে আসে। হ্যাঁ, আর এটা শুধু কিছু নাম প্রকাশের ঘটনা ছিল না, এটা ছিল একটা সিস্টেম বা ব্যবস্থার মুখোশ খুলে দেওয়ার মতো, যা বছরের পর বছর ধরে এই অপরাধকে আড়াল করে রেখেছিল। একদম। আমাদের কাছে এই ঘটনার উপর আদালতের আদেশ, গোপন রিপোর্ট আর মিডিয়ার প্রচুর বিশ্লেষণ রয়েছে। আজকে আমরা এই বিশাল তথ্যভাণ্ডারের গভীরে যাব, দেখব কিভাবে সব শুরু হলো, কি বেরিয়ে এলো, আর এর ধাক্কাটা ঠিক কোথায় গিয়ে লাগলো। আমরা শুধু খবরের শিরোনামের বাইরে গিয়ে দেখব কিভাবে এই ঘটনাটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর এটাও দেখব যে স্বচ্ছতার এই লড়াইটা কিভাবে নিজেই একটা জটিল আকার ধারণ করেছিল। চলুন তাহলে শুরু করা যাক। এত বড় একটা ঘটনা, যার শিকড় অনেক গভীরে, এর আইনি সূচনাটা ঠিক কোথায় হয়েছিল? এর শুরুটা কিন্তু বেশ সাদামাটাভাবে হয়েছিল। ২০১৫ সালে ভার্জিনিয়া জিউফ্রে নামে একজন অভিযোগকারী, তিনি গিসলেইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে একটা মানহানির মামলা করেন। সেই মামলাই ছিল এই বিশাল বরফখণ্ডের চূড়া। আচ্ছা, একটা মানহানির মামলা থেকে এত কিছু? হ্যাঁ, মামলাটি তো নিষ্পত্তি হয়ে গিয়েছিল, কিন্তু ২০২৪ সালের জানুয়ারিতে নিউ ইয়র্কের একজন সিনিয়র জাজ লোরেটা প্রেস্কা সেই মামলার সাথে সম্পর্কিত নথিগুলো প্রকাশের আদেশ দেন। আচ্ছা, তো সেই প্রথম প্রকাশিত নথিগুলোতে কি কোনো বড়সড় বোমা ছিল, এমন কিছু যা আমরা আগে জানতাম না? সত্যি বলতে প্রথম দিকে তেমন বড় কোনো বোমা ফাটেনি। বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প বা প্রিন্স অ্যান্ড্রুর মতো নামগুলো তো আগেই বাতাসে ভাসছিল, সেই বগুলোই আবার নিশ্চিত হলো। কিন্তু আসল ঘটনাটা ছিল পর্দার আড়ালে। এই প্রথম আদালত একটা শক্তিশালী বার্তা দিল যে প্রভাবশালীরা চাইলে কোনো মামলার নিষ্পত্তির আড়ালে বিচারিক নথি লুকিয়ে রাখতে পারবে না। তার আইনি দিক থেকে এটা একটা উদাহরণ তৈরি করলো। একদম। আপিল আদালতও পরিষ্কার করে দেয় যে একটা মামলা শেষ হয়ে যাওয়া মানে এই নয় যে তার সব তথ্য জনগণের চোখের আড়ালে চলে যাবে। এই একটা আদেশই পরবর্তীকালে লক্ষ লক্ষ নথি প্রকাশের দরজাটা খুলে দিয়েছিল। স্বচ্ছতার লড়াইয়ে এটাই ছিল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়। আইনি ভিত্তি তো তৈরি হলো, কিন্তু একটা আদালতের আদেশ থেকে বিষয়টা রাতারাতি জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলো কিভাবে? নিশ্চয়ই এর পেছনে আরও বড় কোনো কারণ ছিল। হ্যাঁ, ছিল। এর পেছনে ছিল একটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। ২০২৫ সালের এপ্রিলে ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যু হয়, যিনি ছিলেন অ্যাপস্টাইনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর একজন। ওহ, রিপোর্টে উল্লেখ আছে তার পরিবার জানায় যে আজীবন ট্রমা আর বছরের পর বছর ধরে চলা আইনি লড়াইয়ের যে অসহনীয় বোঝা, সেটা তিনি আর সহ্য করতে পারছিলেন না, মাত্র ৪১ বছর বয়সে। ঠিক তাই, তার এই মৃত্যু জনপরিসরে আলোচনার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। বিষয়টা আর নিছক আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তার পরিবার সম্পূর্ণ স্বচ্ছতার দাবি তোলে এবং এটা একটা আবেগঘন গণদাবিতে পরিণত হয়। তার একজন ব্যক্তির ট্র্যাজেডি পুরো দেশের রাজনৈতিক ইচ্ছাকে চালিত করেছে। হ্যাঁ, লড়াইটা তখন আর ভার্জিনিয়ার একার থাকেনি, এটা তার উত্তরাধিকার বা লেগেসি রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছিল। মানুষ প্রশ্ন তুলতে শুরু করে যে বিচার ব্যবস্থা যদি বছরের পর বছর ধরে একজন ভুক্তভোগীকে এভাবে লড়াই করতে বাধ্য করে, তাহলে সেই ব্যবস্থার ভেতরেই নিশ্চয়ই বড় কোনো গলদ আছে। এই প্রচণ্ড জনমতের চাপই শেষ পর্যন্ত আইন প্রণেতাদের কাজ করতে বাধ্য করে। আর সেই চাপের ফলেই কি অ্যাপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামের আইনটি আসে। কিন্তু শুধু গণদাবিতেই তো আর আইন পাশ হয়ে যায় না, এর পেছনের রাজনৈতিক হিসাব নিকাশটা কী ছিল? আপনি একেবারে ঠিক জায়গায় ধরেছেন। এটা ছিল একটা দ্বিদলীয় বিল, যা ২০২৫ সালের নভেম্বরে পাশ হয়। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলই এটাকে সমর্থন করে এবং প্রেসিডেন্ট ট্রাম্প পেতে স্বাক্ষর করেন। হাউসে ৪২৭ ভোটে পাশ হওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়। আজকের বিভক্ত রাজনীতিতে এমন ঐক্য তো প্রায় দেখাই যায় না। ক্লে হিগিন্স ছিলেন একমাত্র ব্যক্তি যিনি বিপক্ষে ভোট দেন। ঠিক তাই, এটাই প্রমাণ করে ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যু জনমতকে কতটা প্রভাবিত করেছিল। কোনো রাজনীতিকবিদ এই স্বচ্ছতার দাবির বিপক্ষে দাঁড়ানোর ঝুঁকি নিতে চায়নি। এটা তখন আর ডেমোক্র্যাট বনাম রিপাবলিকানদের বিষয় ছিল না, এটা ছিল নৈতিকতার প্রশ্ন। আর আইনটা ঠিক কি বলছিল?
আইনটা খুব পরিষ্কার ছিল। অ্যাটর্নি জেনারেলকে এপস্টাইন এবং ম্যাক্সওয়েল সম্পর্কিত সমস্ত অসিক্রেটেড বা গোপনীয় নয় এমন নথি 30 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। সব নথি মানে তদন্তের ফাইল থেকে শুরু করে ফ্লাইটের লগ পর্যন্ত সবকিছু। সবকিছু, এমনকি এপস্টাইনের মৃত্যুর পারিপার্শ্বিক অবস্থার সমস্ত রেকর্ডও এর অন্তর্ভুক্ত ছিল। আইনটিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কোনো প্রভাবশালী সরকারি কর্মকর্তা বা ধনী ব্যক্তির সম্মান বাঁচানোর জন্য কোনো তথ্য গোপন করা যাবে না। এটা ছিল প্রাতিষ্ঠানিক গোপনীয়তার সংস্কৃতির বিরুদ্ধে একটা সরাসরি চ্যালেঞ্জ। আইন তো পাশ হলো, এরপর নিশ্চয়ই আসল ঝড়টা শুরু হলো, সেই 3.5 মিলিয়ন পৃষ্ঠার নথি প্রকাশ। হ্যাঁ, 2026 সালের জানুয়ারিতে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ডিওজে প্রায় 3.5 মিলিয়ন পৃষ্ঠার নথি প্রকাশ করে। 3.5 মিলিয়ন পৃষ্ঠা, এটা তো একটা ছোটখাটো লাইব্রেরির সমান। এত বিপুল পরিমাণ তথ্য সামলানো হলো কিভাবে? এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। 500-র বেশি অ্যাটর্নি এবং পর্যালোচক দিন-রাত কাজ করেছেন এই নথিগুলো পর্যালোচনা করার জন্য। এর মধ্যে ছিল 1,80,000 ছবি এবং প্রায় 2,000 ভিডিও, যার অনেকগুলোই অ্যাপস্টাইনের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে উদ্ধার করা হয়েছিল। এখানেই তো বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। এই বিশাল তথ্যভাণ্ডারে এমন কি বোমা ছিল যা সমাজের ভিত নাড়িয়ে দিয়েছিল? এর প্রভাব ছিল সুদূর প্রসারী। ব্রিটেনের রাজপরিবার থেকে শুরু করে সিলিকন ভ্যালির বিলিয়নিয়ার এবং প্রথম সারির রাজনীতিবিদ অনেকেই এর জালে জড়িয়ে পড়েন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসে তা হল 2007 সালের একটি খসড়া অভিযোগপত্র। 2007 সালের? সেটার তাৎপর্য কি ছিল? তাৎপর্য বিশাল। এই খসড়া অভিযোগপত্রটি ফ্লোরিডার প্রসিকিউটররা তৈরি করেও কখনো দাখিল করেননি। এতে স্পষ্ট প্রমাণ ছিল যে এপস্টাইনের সাথে সেই বিতর্কিত নন প্রসিকিউশন চুক্তি স্বাক্ষরের 1 বছর আগেই তদন্তকারীরা তার অপরাধের মাত্রা সম্পর্কে পুরোপুরি জানতেন। অর্থাৎ তারা জেনে শুনেই তাকে ছেড়ে দিয়েছিলেন। এটা ছিল প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রথম নক্কর প্রমাণ। প্রিন্স অ্যান্ড্রুর ঘটনা তো রাজপরিবারে ভিত নাড়িয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে তো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, বিশেষ করে একটা ইমেলের কথা বলা হয়েছে। হ্যাঁ, 2010 সালের সেপ্টেম্বরের একটি ইমেল, এবং মনে রাখতে হবে এটা এপস্টাইনের ফ্লোরিডায় সাজার পরে। ইমেলে দেখা যায় প্রিন্স অ্যান্ড্রু এপস্টাইনকে বাকিংহাম প্যালেসে ব্যক্তিগত ডিনারের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। 1 মিনিট, এটা এপস্টাইনের সাজার পরে, যখন তার অপরাধ সবার সামনে প্রকাশ হয়ে গেছে, তখনও বাকিংহাম প্যালেসে ব্যক্তিগত ডিনারের আমন্ত্রণ, প্রচুর গোপনীয়তার আশ্বাস দিয়ে? এটা তো শুধু দুর্বল বিচারবুদ্ধির পরিচয় দেয় না, এটা ঔদ্ধত্যের চূড়ান্ত নিদর্শন। ঠিক তাই। এটা অ্যান্ড্রিউর জনসমক্ষে দেওয়া বিবৃতির সরাসরি বিরোধিতা করে। তিনি দাবি করেছিলেন যে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতেই তিনি এপস্টাইনের সাথে শেষবার দেখা করেছিলেন। কিন্তু এই ইমেল প্রমাণ করে যে সম্পর্কটা তখনও বেশ ঘনিষ্ঠ ছিল। এর সাথে ছিল তার কিছু অত্যন্ত উদ্বেগজনক ছবি এবং আরেকজন অভিযোগকারীর সাক্ষ্য, যিনি বলেছিলেন যে একটি রাজকীয় বাসভবনের ভেতরে তার সাথে যৌন নিপীড়নমূলক ঘটনা ঘটেছিল। এই নেটওয়ার্ক তো শুধু রাজপরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর শিকড় প্রযুক্তি আর অর্থনীতির জগতেও ছড়িয়েছিল, তাই না? যেমন এলন মাস্কের নামও উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, 2012-13 সালের কিছু ইমেল পাওয়া যায় যেখানে মাস্ক এপস্টাইনকে তার ব্যক্তিগত দ্বীপে সবচেয়ে উদ্দাম পার্টি কবে হবে তা জিজ্ঞাসা করছেন। তিনি তার তৎকালীন স্ত্রী টাওলাহ রাইলিকে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন। মাস্কের প্রতিক্রিয়া কি ছিল? মার্কস পরে দ্বীপে যাওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেন। তার দাবি ইমেলগুলোর ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং তিনি অ্যাপস্টাইনের সাথে খুব কমই যোগাযোগ করেছেন। কিন্তু ইমেলগুলোর ভাষা জনমনে একটা বড় প্রশ্ন তৈরি করে। আর যুক্তরাজ্যের রাজনীতিবিদ পিটার ম্যান্ডেলসনের ঘটনাটা? সেটা ছিল সরাসরি আর্থিক লেনদেনের বিষয়। নথি থেকে জানা যায় অ্যাপস্টাইন তার স্বামীকে 10,000 পাউন্ড পাঠিয়েছিলেন। এই তথ্য প্রকাশের পর তিনি তার দল থেকে পদত্যাগ করতে বাধ্য হন। আরও মারাত্মক বিষয় হল, ম্যান্ডেলসন উপদেশ দিয়েছিলেন যে অর্থটি উপহার কর এড়ানোর জন্য রিং হিসাবে দেখানো উচিত। এই ঘটনা তার বিচার বুদ্ধি নিয়ে মারাত্মক প্রশ্ন তোলে এবং তার রাজনৈতিক কেরিয়ারের ইতি ঘটায়। বিল গেটসের বিরুদ্ধে অভিযোগগুলো তো আবার বেশ ভিন্ন ধরনের ছিল। সেখানে সরাসরি যোগাযোগের প্রমাণের চেয়ে অন্য কিছু ছিল, তাই না? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। গেটসের ক্ষেত্রে
নথিগুলোতে অ্যাপস্টাইনের নিজের লেখা কিছু যাচাইবিহীন নোট পাওয়া যায়। অ্যাপস্টাইন নিজেকে পাঠানো ইমেলে দাবি করেন যে গেটসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং তিনি রাশিয়ান মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। তার মানে এটা অ্যাপস্টাইনের নিজের দাবি, কোনো তৃতীয় পক্ষের প্রমাণ নয়। একদম। গেটসের একজন মুখপাত্র এগুলোকে সম্পূর্ণ অবাস্তব বলে উড়িয়ে দেন। তাদের ভাষ্য ছিল গেটসের সাথে একটি স্থায়ী সম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়ে এপস্টাইন তাকে ব্ল্যাকমেইল করার জন্য এই ফাঁদ পাতার চেষ্টা করছিলেন। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ফাইলগুলোর মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ, যেমন ইমেল আর যাচাইবিহীন একতরফা দাবির মধ্যে পার্থক্য করাটা কতটা জরুরি। সব তথ্যই একরকম নয়। এই ফাইলগুলো মার্কিন রাজনীতিতেও তোলপাড় ফেলেছিল, বিশেষ করে ক্লিন্টনদের নিয়ে। হাউস ওভারসাইট কমিটি তো বেল এবং হিলারি ক্লিন্টন দুজনকেই তলব করেছিল। হ্যাঁ, তাদের সাবপিনা বা তলব পাঠানো হয়। যদিও নথিগুলোতে বিল ক্লিন্টনকে কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। কমিটি মূলত তার শাসনামলে আন্তর্জাতিক যৌন পাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের প্রচেষ্টা কতটা জোরালো ছিল সেই বিষয়ে জানতে চেয়েছিল। কিন্তু তারা তো প্রথমে হাজিরা দিতে অস্বীকার করেছিলেন। ঠিক তাই। ক্লিন্টনদের আইনজীবীরা সাবপিনাকে আইনত অবৈধ এবং অকার্যকর বলে আখ্যা দেন। এর প্রতিক্রিয়ায় কমিটি আরও এক ধাপে এগিয়ে যায়। তারা বিল ক্লিন্টনের বিরুদ্ধে কংগ্রেসের অবমাননার অভিযোগ আনার পক্ষে 34-8 এবং হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে 28-15 ভোটে প্রস্তাব পাশ করে। তার মানে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বিল ক্লিন্টনের ক্ষেত্রে ভোটের ব্যবধানটা বেশ বড়। হ্যাঁ, আর মজার বিষয় হল বিল ক্লিন্টনের ক্ষেত্রে 9 জন ডেমোক্র্যাটও রিপাবলিকানদের সাথে যোগ দেন। এটা প্রমাণ করে যে সম্পূর্ণ স্বচ্ছতার পক্ষে একটা দ্বিদলীয় চাপ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এই অসম্ভব চাপের মুখে ক্লিন্টনরা সাক্ষ্য দিতে রাজি হন। স্বচ্ছতার জন্য এত বড় একটা পদক্ষেপ নেওয়া হলো, লক্ষ লক্ষ নথি প্রকাশ করা হলো, কিন্তু পুরো প্রক্রিয়াটি কি মসৃণ ছিল? একেবারেই না। সত্যি বলতে এটি একটি প্রশাসনিক বিপর্যয়ে পরিণত হয়েছিল। যে স্বচ্ছতা আনার জন্য এত আয়োজন, সেই প্রক্রিয়াই নতুন করে ভুক্তভোগীদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। 1 মিনিট, তার মানে স্বচ্ছতার নামে ভুক্তভোগীদের নাম, ঠিকানা, এমনকি ছবি ফাঁস হয়ে গেল? এটা তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য, কিন্তু এটাই ঘটেছে। ভুলভাবে সম্পাদিত তথ্যের কারণে প্রায় 100 জন ভুক্তভোগীর নাম, তাদের ব্যক্তিগত যোগাযোগের তথ্য, এমনকি কিছু ক্ষেত্রে তাদের সেন্সর না করা নগ্ন ছবিও ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। যে আইনটি তাদের পরিচয়ে গোপন রাখার কথা ছিল, সেটিই তাদের গোপনীয়তার সবচেয়ে মারাত্মকভাবে লঙ্ঘন করে। এটা তো ভয়ঙ্কর। তার মানে যে প্রতিষ্ঠানগুলো ন্যায় বিচার দেওয়ার কথা, তারাই আবার ভুক্তভোগীদের শিকার বানালো। এর জন্য কি কাউকে জবাবদিহি করতে হয়েছিল? ডিওজে বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস পরে এটাকে একটা ছোটখাটো ত্রুটি বলে চালানোর চেষ্টা করেছিল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল দাবি করেন যে এই ভুলগুলো মোট নথির মাত্র 0.001%। কিন্তু আপনিই ভাবুন, একজন ভুক্তভোগীর কাছে এটা 100%। একটা শতাংশের হিসাব দিয়ে তো আর মানুষের সম্মান আর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া যায় না। কখনোই না। ভুক্তভোগীদের সংগঠনগুলো এর তীব্র নিন্দা করে। তাদের বক্তব্য ছিল এই প্রক্রিয়া প্রভাবশালীদের আড়াল করে ভুক্তভোগীদেরই জনসম্মুখে উন্মোচিত করেছে, যা তাদের জন্য নতুন করে ট্রমার কারণ হয়েছে। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হলেও এই ভুলের কারণে ভুক্তভোগীদের যে নতুন ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার কোনো সমাধান হয়নি। এটি দেখায় যে সদিচ্ছা থাকা সত্ত্বেও সিস্টেম কতটা ভঙ্গুর হতে পারে। তাহলে সব শেষে কি দাঁড়ালো? লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি, নতুন আইন আর ধূলিসাৎ হয়ে যাওয়া অনেক ক্যারিয়ারের পর এই বিশাল ঘটনা থেকে মূল টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয় কি? আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কিভাবে পুরো আখ্যান বা ন্যারেটিভটাই বদলে গেল। শুরুতে সবার আগ্রহ ছিল একটা জিনিসের উপর, প্রভাবশালী ব্যক্তিদের একটি ক্লায়েন্ট লিস্ট। কে কে ছিল এপস্টাইনের দ্বীপে, কে ছিল তার বিমানে। হ্যাঁ, মিডিয়া আর সাধারণ মানুষের আগ্রহ তো মূলত সেই নামগুলো নিয়েই ছিল।
কিন্তু যখন সম্পূর্ণ তথ্য সামনে এলো তখন বোঝা গেল আসল সমস্যাটা আরও অনেক গভীরে। আলোচনাটা শুধু কয়েকজন ব্যক্তির অনৈতিক কাজ থেকে সরিয়ে গিয়ে একটি পদ্ধতিগত বা সিস্টেমিক সমস্যার দিকে মোড় নিল। এই নথিগুলো সেই সহায়তাকারীদের নেটওয়ার্ককে উন্মোচিত করেছে, সেই আইনজীবী, হিসাবরক্ষক, ব্যাংকার এবং সামাজিক যোগাযোগ রক্ষাকারীদের, যারা কয়েক দশক ধরে এই ভয়ঙ্কর অপরাধের পরিকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণ করেছে। তার মানে আলোচনাটি এখন আর শুধু অ্যাপস্টাইনের অতিথিদের নিয়ে নয়, বরং তাকে যারা সক্ষম বা এনেবল করেছে তাদের নিয়ে। একদম। ফোকাসটা সরে গেল কে থেকে কিভাবের দিকে। কিভাবে আমাদের বিচার ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং সমাজের উঁচু তলার মানুষেরা সম্মিলিতভাবে এমন একটি নেটওয়ার্ককে বছরের পর বছর ধরে চলতে দিল। এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত ভাবনা। এই নথিগুলো আমাদের বিচার ব্যবস্থার এক বিরাট ব্যর্থতার জীবন্ত দলিল। এখন প্রশ্ন শুধু এটা নয় যে অ্যাপস্টাইনের বিমানে কারা ছিল। আসল প্রশ্ন হলো ধন, ক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক গোপনীয়তার চাদরে ঢাকা এমন আরও কত নেটওয়ার্ক হয়তো এখনও আমাদের চোখের সামনে সক্রিয় আছে। আর ভার্জিনিয়া জিউফ্রির মতো এমন মর্মান্তিক আত্মত্যাগের ঘটনা ছাড়া সেগুলো উন্মোচন করার জন্য আর কিসের প্রয়োজন?